হ্যালো মাই লাভিং স্টুডেন্টস, এর আগের ক্লাসে আমরা পড়েছি সজীব জীবের বৈশিষ্ট্য। আজ আমরা পড়ব জীব বৈচিত্র্য। জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি। ডাইভার্সিটি মানে বৈচিত্র্য, মানে বিভিন্নতা। ডাইভার্সিটি কথার মানে হচ্ছে বিভিন্নতা, বিভিন্ন অবস্থা, তাকে বলা হচ্ছে ডাইভার্সিটি। আর বায়ো মানে জীব, জীব থেকে এসেছে বায়ো কথাটা। তাহলে বায়োডাইভার্সিটি হচ্ছে জীবের বৈচিত্র্য। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের জীব দেখতে পাওয়া যায়, তাদের যে বিচিত্রতা, তাদের যে বিভিন্নতা, তাকে বলা হচ্ছে বৈচিত্র্য। তাহলে বিভিন্ন জায়গায় বিভিন্ন জীবের উপস্থিতি, তাকে বলা হচ্ছে জীব বৈচিত্র্য। তাহলে সংজ্ঞাটা পড়ি। বিভিন্ন প্রকার বাস্তুতন্ত্রে অথবা পরিবেশে কিংবা বাসস্থলে জীবের মধ্যে যেসব বিভিন্নতা দেখা যায় তাকে বলে জীববৈচিত্র্য, বায়োডাইভার্সিটি। বিভিন্ন প্রকার বাস্তুতন্ত্রে দেখা যাবে, বিভিন্ন পরিবেশে দেখা যাবে, বিভিন্ন বাসস্থলে দেখা যাবে, এদেরকে বলা হচ্ছে বায়োডাইভার্সিটি। তার মানে এই বায়োডাইভার্সিটি বা বিভিন্ন প্রকার বাস্তুতন্ত্রে লক্ষ্য করা যাবে, বিভিন্ন পরিবেশে লক্ষ্য করা যাবে এবং বিভিন্ন বাসস্থলে জীবের মধ্যে বিভিন্নতা লক্ষ্য করা যাবে। একে বলা হচ্ছে বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য। এই জীব বৈচিত্র্যকে তিনটি ভাগে ভাগ করা হয়: জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য এবং বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তাহলে জিনগত মানে জিনের দিক দিয়ে যে বিভিন্নতা, তাকে বলা হচ্ছে জিনগত বৈচিত্র্য। আর প্রজাতিগতভাবে যে বিভিন্নতা, তাকে বলা হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য। তারপরে আসছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য মানে ইকোলজিক্যাল ডাইভার্সিটি। বিভিন্ন বাসস্থলেই তো বিভিন্ন বাস্তুতন্ত্র তৈরি হয়। যেমন পুকুরে একরকম বাস্তুতন্ত্র, স্থলে একরকম বাস্তুতন্ত্র, মরুভূমিতে একরকম বাস্তুতন্ত্র, তারপরে ম্যানগ্রোভ এরিয়াতে একরকম বাস্তুতন্ত্র। বিভিন্ন রকমের বিভিন্ন প্রকারের বাসস্থলে বিভিন্ন প্রকার বাস্তুতন্ত্র তৈরি হয়। তাহলে এই তিন রকমের হলো জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য আর বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। এইগুলোকে বলা হচ্ছে জীব বৈচিত্র্য। জিনগত বৈচিত্র্য কাকে বলে? জেনেটিক ডাইভার্সিটি, জিনের দিক দিয়ে যে বিভিন্নতা, জেনেটিক ডাইভার্সিটি। নির্দিষ্ট প্রজাতির মধ্যে জিনের পরিবর্তন বা রূপভেদ দেখা যায়, তাকে বলা হচ্ছে ভ্যারিয়েশন। একটু একটু জিনের পরিবর্তনের জন্য তার প্রজাতির মধ্যে পরিবর্তন দেখা যায়। একটু একটু জিনের পরিবর্তনের জন্য প্রজাতির মধ্যে বিভিন্নতা, বিভিন্ন পরিবর্তন বা বিভিন্ন রূপ দেখা যায়, একে বলা হচ্ছে ভ্যারিয়েশন। ভ্যারাইটি কথাটা আছে না, ভ্যারাইটি মানে কি বিভিন্ন, তাহলে ভ্যারাইটি থেকে এসছে ভ্যারিয়েশন, বিভিন্নতা বা রূপের ভেদ, দেখতে আলাদা, রূপের ভেদ। তাহলে নির্দিষ্ট প্রজাতির মধ্যে জিনের যে পরিবর্তন হচ্ছে তাকে বলা হচ্ছে রূপভেদ বা ভ্যারিয়েশন। এরপর আসছে প্রজাতিগত বৈচিত্র্য, স্পিসিস ডাইভার্সিটি। প্রজাতির দিক দিয়ে যে বিভিন্নতা, নির্দিষ্ট অঞ্চলের বিভিন্ন প্রজাতির উপস্থিতি। নির্দিষ্ট অঞ্চলের বিভিন্ন প্রজাতির উপস্থিতি, একটা নির্দিষ্ট অঞ্চল বেছে নেবে এবং সেই অঞ্চলে দেখবে শালিক কত রকমের হয়, চড়ুই পাখি কত রকমের হয়, কাক কত রকমের হয়, কেন্ন কত রকমের হয়। শুধু প্রাণী নয়, উদ্ভিদও আছে। ওই নির্দিষ্ট অঞ্চলটাতে কত রকমের আম গাছ আছে, কত রকমের জাম গাছ আছে, কত রকমের কি গাছ আছে, সব মিলিয়ে তাকে বলা হচ্ছে কি বৈচিত্র্য। কিসের বৈচিত্র্য? জীব বৈচিত্র্য। তাহলে প্রজাতিগত বৈচিত্র্য কোথায় হয়? নির্দিষ্ট অঞ্চলের বিভিন্ন প্রজাতির উপস্থিতি। নির্দিষ্ট অঞ্চলটা নির্দিষ্ট থাকতে হবে, তার মধ্যে যে বিভিন্ন প্রজাতি থাকছে তার যে উপস্থিতি, তাকে বলা হচ্ছে কি প্রজাতিগত বৈচিত্র্য, স্পিসিস ভ্যারাইটি। তাহলে আমরা পড়লাম জিনগত বৈচিত্র্য, জিনের দিক দিয়ে যে ডাইভার্সিটি, জিনের দিক দিয়ে যে বিভিন্নতা, তাকে বলা হচ্ছে জিনগত বৈচিত্র্য, জেনেটিক ডাইভার্সিটি। নির্দিষ্ট প্রজাতির মধ্যে এটা দেখা যাবে। জিনগত বৈচিত্র্য কোথায় দেখা যাবে? নির্দিষ্ট প্রজাতির মধ্যে দেখা যাবে জিনের পরিবর্তন বা রূপভেদ, ভ্যারিয়েশন। আর প্রজাতিগত বৈচিত্র্য কোথায় দেখা যাবে? নির্দিষ্ট অঞ্চলের মধ্যে দেখা যাবে। নির্দিষ্ট অঞ্চলের মধ্যে বিভিন্ন প্রজাতির উপস্থিতি, এটা হচ্ছে উপস্থিতি। আর এটা হচ্ছে রূপভেদ, জিনের পরিবর্তন। জিনের পরিবর্তন হলে তো একটু
পরিবর্তন হবে রূপের, জিনের যদি পরিবর্তন হয় তাহলে রূপের একটু পরিবর্তন হবে, তাকে বলা হচ্ছে রূপভেদ এবং তাকেই বলা হচ্ছে ভ্যারিয়েশন। তাহলে জিনগত বৈচিত্র্য হচ্ছে জিনের পরিবর্তন, আর প্রজাতিগত বৈচিত্র্য হচ্ছে নির্দিষ্ট অঞ্চলে প্রজাতির উপস্থিতি। এটা কিন্তু পরিবর্তন না, এটা কিন্তু উপস্থিতি। জিনের পরিবর্তন হলেই রূপভেদ আসবে, জিনের পরিবর্তন না হলে রূপভেদ আসবে না। তাহলে জিনের পরিবর্তন বা রূপভেদ, জিনের পরিবর্তন হয়েছে ওই জন্য রূপের পরিবর্তন হয়েছে, রূপভেদ, ভেদ মানে বিভিন্নতা। তাহলে রূপের পরিবর্তন যেহেতু হয়েছে তাকে বলা হচ্ছে রূপভেদ, আর রূপভেদকে ইংরেজিতে বলা হচ্ছে কি ভ্যারিয়েশন। আর এখানে নির্দিষ্ট অঞ্চলের বিভিন্ন প্রজাতির উপস্থিতি, এটা কিন্তু পরিবর্তন নয়, এটা জিনের কোনো ব্যাপার নয়। এটা জিনের ব্যাপার হলে পরিবর্তন হতো, যেহেতু এখানে জিনের ব্যাপার নেই সেই জন্য এখানে বলছে বিভিন্ন প্রজাতির উপস্থিতি। একটা নির্দিষ্ট অঞ্চল বেছে নিয়ে তার মধ্যে তুমি দেখবে কত রকমের গাছ আছে, কত রকমের প্রাণী আছে, সেটাই হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য, সেটাই হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য, স্পিসিস ডাইভার্সিটি। তাহলে জিনগত বৈচিত্র্য, জেনেটিক ডাইভার্সিটি এবং প্রজাতিগত বৈচিত্র্য, স্পিসিস ডাইভার্সিটি ক্লিয়ার। এরপর আসছে নেক্সট থার্ড যে ডিভিশন, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, ইকোলজি, বাস্তুতন্ত্র, বাসস্থল অনুযায়ী বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, ইকোলজিক্যাল ডাইভার্সিটি। বিস্তীর্ণ অঞ্চলের বিভিন্ন বাস্তুতন্ত্রের প্রকারভেদই হলো বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। বিস্তীর্ণ অঞ্চল, একটা এরিয়া, মনে করো একটা এরিয়ায় তুমি থাকো, সেই এরিয়াতে পুকুর আছে, পুকুরের এক ধরনের বাস্তুতন্ত্র হবে, বিভিন্ন ফরেস্ট অঞ্চল আছে, সেখানেও এক ধরনের বাস্তুতন্ত্র হবে, তারপর মাঠ রয়েছে, বিশাল বড় মাঠ রয়েছে, সেখানে এক ধরনের বাস্তুতন্ত্র হবে, বাড়িঘর রয়েছে, সেখানে এক ধরনের বাস্তুতন্ত্র তৈরি হবে। তাই বিস্তীর্ণ অঞ্চলের বিভিন্ন বাস্তুতন্ত্রের প্রকারভেদই হলো বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। প্রকারভেদ কেন বলেছে? বিভিন্নতা। প্রকারভেদ না থাকলে বৈচিত্র্য কথাটা আসবে না। প্রকারভেদ মানে বিভিন্নতা, প্রকারভেদ না থাকলে বৈচিত্র্য আসবে না, তাহলে তো সব একই রকম হয়ে যাবে। তাহলে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, ইকোলজিক্যাল ডাইভার্সিটিতে কি বলছে? বিস্তীর্ণ অঞ্চল হতে হবে, বিস্তীর্ণ অঞ্চলের বিভিন্ন বাস্তুতন্ত্র থাকতে হবে। তাহলে বিরাট বড় অঞ্চল হতে হবে, সেখানে অনেক রকমের বাস্তুতন্ত্র থাকবে। এই অনেক রকমের বাস্তুতন্ত্র, এই অনেক রকম কথাটার মানেই হচ্ছে বিভিন্ন বা বিভিন্নতা। তাহলে এই বিভিন্নতার জন্য, প্রকারভেদের জন্যই একটা বৈচিত্র্য তৈরি হয়, জীববৈচিত্র্য তৈরি হয়, তাকে বলা হচ্ছে বাস্তুতান্ত্রিক জীববৈচিত্র্য। কিসের ওপর জীববৈচিত্র্য তৈরি হচ্ছে? বাস্তুতন্ত্রের উপর ভিত্তি করে, সেই জন্য এটাকে বলা হচ্ছে বাস্তুতান্ত্রিক জীববৈচিত্র্য। ক্লিয়ার? আবার বলছি, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, ইকোলজিক্যাল ডাইভার্সিটি। বাস্তুতন্ত্র মানে হচ্ছে কি? বাসস্থল, মেনলি হচ্ছে বাসস্থল অনুযায়ী যে বৈচিত্র্য। কীরকম? একটা বিস্তীর্ণ অঞ্চল, সেই বিস্তীর্ণ অঞ্চলের মধ্যে বিভিন্ন ধরনের এরিয়া রয়েছে, বিভিন্ন ধরনের অঞ্চল রয়েছে, এবং বিভিন্ন রকমের অঞ্চলে বিভিন্ন রকমের বাস্তুতন্ত্র রয়েছে। এই বিভিন্ন রকমের বাস্তুতন্ত্র, তার মানে কি? বিভিন্নতা। বিভিন্ন কথাটা ওই জন্যই এসেছে, বিভিন্নতা। আবার বলছে প্রকারভেদ, মানে বিভিন্ন রকমের প্রকার, তাহলেও এখানে বিভিন্নতা বুঝিয়েছে। তাহলে এই বিভিন্নতা মানেই হচ্ছে ডাইভার্সিটি। এই বিভিন্নতা কথাটার মানে হচ্ছে ডাইভার্সিটি, এই বিভিন্নতা কথাটার মানে হচ্ছে বৈচিত্র্য। তাহলে কিসের থেকে এই বৈচিত্র্যটা আসছে, কিসের থেকে ডাইভার্সিটি আসছে? বিভিন্ন বাস্তুতন্ত্রের উপর নির্ভর করে, বিভিন্ন বাস্তুতন্ত্রের উপর নির্ভর করে এই জীববৈচিত্র্যটা আসছে। সেই জন্য এটার নাম হয়েছে ইকোলজিক্যাল ডাইভার্সিটি বা বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। খুবই সোজা ব্যাপার, খুব সোজা ব্যাপার, একটু ভালো করে মন দিয়ে শুনলে পরে ভালো করে বোঝা যাবে। বা একদম এখানেই বলে দিয়েছে, যে জীববৈচিত্র্য বাস্তুতন্ত্রের উপর নির্ভর করে হয়েছে তাকে বলা হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। আবার বলছি, যে জীববৈচিত্র্য বাস্তুতন্ত্রের বিভিন্নতার উপর নির্ভর করে তৈরি হয়েছে তাকে বলা হচ্ছে বাস্তুতান্ত্রিক জীববৈচিত্র্য বা বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, ইকোলজিক্যাল ডাইভার্সিটি। তাহলে এখানে কিসের উপর নির্ভর করে হয়েছে? বাস্তুতন্ত্রের উপর। বাস্তুতন্ত্র মানে ইকোসিস্টেম, বাস্তুতন্ত্র মানে ইকোসিস্টেম, তোমরা পড়েছো এর আগের ক্লাসে। তাহলে ইকোসিস্টেম, একটা বিরাট অঞ্চল নিতে হবে, সেই অঞ্চলের বিভিন্ন রকমের
অংশ আছে, সেই অংশর মধ্যে বিভিন্ন রকমের বাস্তুতন্ত্র তৈরি হয়েছে। সেই বাস্তুতন্ত্রকে উপর নির্ভর করে, সেই বাস্তুতন্ত্রের বিভিন্নতার উপর নির্ভর করে যে জীববৈচিত্র্য তৈরি হয় তাকে বলা হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তাহলে এই যে জীববৈচিত্র্যকে তিনটে ভাগে ভাগ করা হয়, এটা হচ্ছে জিনের বিভিন্নতার উপর, জিনগত বিভিন্নতার উপর নির্ভর করে জীববৈচিত্র্য, তাই জিনগত বৈচিত্র্য, জিনেটিক ডাইভার্সিটি। এটা হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য, মানে প্রজাতির বিভিন্নতার উপর নির্ভর করে জীববৈচিত্র্য তৈরি হয়েছে, তাই তাকে বলা হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য, স্পিসিস ডাইভার্সিটি। আর এটা হচ্ছে থার্ড হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, মানে বাস্তুতন্ত্রের বিভিন্নতার উপর নির্ভর করে যে জীববৈচিত্র্য তৈরি হয়েছে তাকে বলা হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বা ইকোলজিক্যাল ডাইভার্সিটি। তাহলে জীববৈচিত্র্য সম্বন্ধে আমাদের খুব ভালো ধারণা হয়ে গেছে। এই জীববৈচিত্র্যকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে: জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য এবং বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তাহলে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যটা হচ্ছে ইকোলজিক্যাল ডাইভার্সিটি, ইকোসিস্টেমের উপর নির্ভরশীল। বিস্তীর্ণ অঞ্চলের যে বিভিন্ন বাস্তুতন্ত্র তাকে বলা হচ্ছে ইকোসিস্টেম। এই ইকোসিস্টেমের বিভিন্নতার উপর নির্ভর করে যে জীববৈচিত্র্য তৈরি হয়েছে তাকে বলা হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। এই বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে: আলফা বৈচিত্র্য, বিটা বৈচিত্র্য, গামা বৈচিত্র্য। আলফা ডাইভার্সিটি, বিটা ডাইভার্সিটি, গামা ডাইভার্সিটি। এরপর আসছে আলফা বৈচিত্র্য। আলফা বৈচিত্র্য কাকে বলছে? একটি অঞ্চলের বিভিন্ন জীবগোষ্ঠীর মধ্যে জীববৈচিত্র্য। একটি অঞ্চল বেছে নিয়েছে, একটি অঞ্চলে বিভিন্ন জীবগোষ্ঠী মানে কারা কারা? উদ্ভিদ এবং প্রাণী। তাহলে আমি বললাম, মনে করো তুমি যে অঞ্চলে বাস করো সেই অঞ্চলে তুমি আলফা ডাইভার্সিটি বার করতে পারবে। কীরকম? সেই পাড়াটাকে তুমি বেছে নিলে, কতটুকু তোমার এরিয়া, সেই এরিয়ার মাপঝোঁক করে নিয়ে একটা অ্যাপ্রক্সিমেট একটা মাপটা লিখে সেই এরিয়ার মধ্যে তুমি কত ধরনের উদ্ভিদ দেখছো, কত ধরনের প্রাণী দেখছো, ইনক্লুডিং ম্যান। তাহলে কত ধরনের প্রাণী দেখছো, কত ধরনের উদ্ভিদ দেখছো, সব টোটাল করলে তখন তাকে বলা হবে সেই অঞ্চলের জীবগোষ্ঠীর জীববৈচিত্র্য, তাকে বলা হচ্ছে আলফা বৈচিত্র্য। ঠিক আছে, সেটা জিনগত বৈচিত্র্য হলো না কেন? কারণ এখানে তো কোনো জিনের ব্যাপার নেই। প্রজাতিগত বৈচিত্র্য হলো না কেন? কারণ এখানে কোনো প্রজাতিরও ব্যাপার নেই, এখানে পুরো জীবগোষ্ঠীর ব্যাপার আর একটা অঞ্চলের ব্যাপার। অঞ্চল মানেই একটা ইকোসিস্টেম, তার মানেই হচ্ছে বাস্তুতন্ত্র, তাই জন্য এটা বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের মধ্যেই পড়ছে। আলফা বৈচিত্র্য গেল একটি অঞ্চলের বিভিন্ন জীবগোষ্ঠীর মধ্যে জীববৈচিত্র্য। বিটা বৈচিত্র্য কাকে বলছে? একটি ভৌগোলিক অঞ্চলের অন্যান্য সংলগ্ন অঞ্চলের ভিন্ন ভিন্ন বাসস্থানের জীবগোষ্ঠীর মধ্যে বৈচিত্র্য। তাহলে এটা থেকে এটা একটু বড়, এটা যেমন একটা অঞ্চলকে বুঝিয়েছে, ছোট্ট একটা অঞ্চলকে বুঝিয়েছে, এটা শুধু অঞ্চলটাকে বোঝায়নি, অঞ্চলের আশেপাশে যে অঞ্চলগুলো রয়েছে সবগুলোকে একসাথে বুঝিয়েছে। তাহলে আমি এখানেও এক্সাম্পল দিয়েছিলাম যে তুমি যে পাড়ায় থাকো সেই পাড়ার জীবগোষ্ঠীর বিভিন্নতা তুমি বার করতে পারবে, জীববৈচিত্র্য বার করতে পারবে, তাকে বলা হবে কি? আলফা বৈচিত্র্য। এইবার আমি বলছি, তুমি যে পাড়ায় থাকো সেই পাড়ার আশেপাশে যতগুলো পাড়া আছে সব কটার অঞ্চলের জীবগোষ্ঠীর বৈচিত্র্য যদি তুমি দেখো তবে তার টোটালটাকে বলা হচ্ছে কি? বিটা ডাইভার্সিটি। তাহলে তোমাদের পাড়ার চারপাশে যে পাড়াগুলো রয়েছে প্রত্যেকটা পাড়াকে নিয়ে একটা বড় অঞ্চল তুমি নিলে, সেই অঞ্চলটার মধ্যে কতগুলো উদ্ভিদ আছে, কত রকমের উদ্ভিদ আছে, কত রকমের প্রাণী আছে, সব কিছুকে টোটাল করলে সেই টোটালটাই হচ্ছে বিটা বৈচিত্র্য। ওই টোটাল অঞ্চলটার মধ্যে যে তুমি ডাইভার্সিটি দেখতে পেলে, কাদের? জীবের মধ্যে, উদ্ভিদের মধ্যে এবং প্রাণীর মধ্যে ডাইভার্সিটি দেখতে পেলে, সেটাই হচ্ছে কি? বিটা ডাইভার্সিটি। তাহলে এই আলফা ডাইভার্সিটি থেকে একটু বেশি অঞ্চল নিয়ে, ভৌগোলিক অঞ্চল নিয়ে তৈরি হলো কি? বিটা ডাইভার্সিটি। একটি ভৌগোলিক অঞ্চলের অন্যান্য সংলগ্ন, ওই যে বললাম তোমাদের পাড়ার আশেপাশে সংলগ্ন অঞ্চলের ভিন্ন ভিন্ন বাসস্থান, এই বিভিন্ন বাসস্থানের মধ্যে বিভিন্ন বাস্তুতন্ত্র তৈরি হবে। এই বিভিন্ন বাসস্থানের মধ্যে বিভিন্ন বাস্তুতন্ত্র যে তৈরি হলো তার মধ্যে যে জীবগোষ্ঠীর বৈচিত্র্য দেখা যাবে তাকেই বলা হচ্ছে কি? বিটা ডাইভার্সিটি বা বিটা বৈচিত্র্য। তাহলে এই আলফা বৈচিত্র্য থেকে বিটা বৈচিত্র্য একটু বড় ভৌগোলিক অঞ্চল নিয়ে তৈরি হয়েছে। এরপর আসছে গামা বৈচিত্র্য। সেটা কি? গামা ডাইভার্সিটি একটি বৃহৎ ভৌগোলিক অঞ্চলে ভিন্ন ভিন্ন বাস্তুতন্ত্রের বিভিন্ন সম্প্রদায়ভুক্ত জীব
প্রজাতির সামগ্রিক বৈচিত্র্য। তাহলে দেখছো ছোট থেকে বড় হচ্ছে, এটা হচ্ছে একটা ছোট অঞ্চল, এটা হচ্ছে ছোট অঞ্চলের চারপাশে আরও 4-5টা অঞ্চল একসাথে টোটাল, আর এটা হচ্ছে কি বৃহৎ ভৌগোলিক অঞ্চল, বিরাট বড় ভৌগোলিক অঞ্চল। এই ভৌগোলিক অঞ্চলের মধ্যে ভিন্ন ভিন্ন বাস্তুতন্ত্র থাকবে, সেই ভিন্ন ভিন্ন বাস্তুতন্ত্রের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ভুক্ত জীব থাকবে এবং তার প্রজাতি থাকবে। তাহলে ওই ভিন্ন ভিন্ন বাস্তুতন্ত্রের বিভিন্ন সম্প্রদায়ভুক্ত জীব প্রজাতির সামগ্রিক বৈচিত্র্য, গামা বৈচিত্র্য হচ্ছে সবচেয়ে বড়। তাহলে সবচেয়ে ছোট হচ্ছে কি আলফা বৈচিত্র্য, তার থেকে একটু বড় ভৌগোলিক অঞ্চল নিয়ে হচ্ছে বিটা বৈচিত্র্য, মানে আলফা বৈচিত্র্যের যে নির্দিষ্ট অঞ্চল সেই অঞ্চলের চারপাশে আরও 4-5টা অঞ্চল নিয়ে হয়ে গেল বিটা বৈচিত্র্য। আর গামা বৈচিত্র্য বলছে কি একটা বৃহৎ ভৌগোলিক অঞ্চল মানে বিটার থেকেও বড়। তাহলে বৃহৎ ভৌগোলিক অঞ্চলের ভিন্ন ভিন্ন বাস্তুতন্ত্র থাকবে, এটা ন্যাচারাল, স্বাভাবিক। বৃহৎ ভৌগোলিক অঞ্চল হলে সেখানে ভিন্ন ভিন্ন বাস্তুতন্ত্র থাকতে বাধ্য, এবং ভিন্ন ভিন্ন বাস্তুতন্ত্রের মধ্যে কী থাকবে, বিভিন্ন সম্প্রদায়ভুক্ত জীব প্রজাতি থাকবে। তাহলে বিভিন্ন ধরনের প্রজাতির উদ্ভিদ, বিভিন্ন ধরনের প্রজাতির প্রাণী থাকবে। তাহলে তখন তাকে বলা হচ্ছে সামগ্রিক, টোটাল, বিরাট বড় অঞ্চলের টোটাল, তাকে বলা হচ্ছে সামগ্রিক বৈচিত্র্য। তাহলে গামা বৈচিত্র্য হচ্ছে একটা বৃহৎ ভৌগোলিক অঞ্চলের সামগ্রিক বৈচিত্র্য। আলফা বৈচিত্র্য হচ্ছে ছোট একটা অঞ্চলের জীব বৈচিত্র্য। বিটা বৈচিত্র্য হচ্ছে কি একটু বড় অঞ্চলের জীব বৈচিত্র্য। আর গামা হচ্ছে কি বৃহৎ ভৌগোলিক অঞ্চলের ভিন্ন ভিন্ন বাস্তুতন্ত্রের বিভিন্ন সম্প্রদায়ভুক্ত জীব প্রজাতির সামগ্রিক বৈচিত্র্য। এটা গামা বৈচিত্র্য হচ্ছে সবচেয়ে বড়। তাহলে জীব বৈচিত্র্য কোনো ব্যাপারই না, খুব সোজা জিনিস। জীবের মধ্যে যে ডাইভার্সিটি, জীবের মধ্যে যে বিভিন্নতা, এটা হচ্ছে জীব বৈচিত্র্য। জীব বৈচিত্র্যকে 3টে ভাগে ভাগ করা হয়: জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য আর বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের মধ্যে আবার পড়বে আলফা বৈচিত্র্য, বিটা বৈচিত্র্য, গামা বৈচিত্র্য। দেখেছো একদম ছোট হচ্ছে তোমার নির্দিষ্ট অঞ্চল, একদম ছোট হচ্ছে তোমার নির্দিষ্ট অঞ্চলটা, সেটা হচ্ছে আলফা বৈচিত্র্য। সেই ছোট অঞ্চলটার মধ্যে জীবের যে বৈচিত্র্য। আচ্ছা, বিটা বৈচিত্র্য হচ্ছে কি তোমার পাড়া বা তোমার নির্দিষ্ট ছোট অঞ্চলটা চারপাশে আরও কয়েকটা ছোট অঞ্চল নিয়ে যে জীবের মধ্যে বৈচিত্র্য দেখা যাবে, সেটা হচ্ছে কি বিটা বৈচিত্র্য। আর গামা বৈচিত্র্য কি যে একটা বৃহৎ ভৌগোলিক অঞ্চল, সেখানে ভিন্ন ভিন্ন বাস্তুতন্ত্র থাকবে এবং ভিন্ন ভিন্ন বাস্তুতন্ত্রের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ভুক্ত বিভিন্ন রকমের জীব প্রজাতি দেখা যাবে। তখন তাকে জীব প্রজাতি মানে উদ্ভিদ প্রজাতি এবং প্রাণী প্রজাতি দেখা যাবে। এই যে সামগ্রিক বৈচিত্র্য, সামগ্রিক জীবের বৈচিত্র্য, তখন তাকে বলা হচ্ছে গামা বৈচিত্র্য। খুব সোজা করে বোঝালাম। তোমাদের যদি এরপরেও কোনো অসুবিধা থাকে তাহলে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। এই ক্লাসগুলো কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করো, তাতে আমি আরও উৎসাহ পাবো। সাবস্ক্রাইব করো আর লাইক আর শেয়ার করে দিও। তাহলে আমরা জীব বৈচিত্র্য পড়লাম, বায়োডাইভার্সিটি পড়ে নিলাম, সংজ্ঞা পড়লাম, প্রকারভেদ পড়লাম। প্রকারভেদের মধ্যে পড়লাম জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য আর বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। এই বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের মধ্যে আবার পড়লাম আলফা বৈচিত্র্য, বিটা বৈচিত্র্য, গামা বৈচিত্র্য। আবার বলছি, আলফা হচ্ছে একটা ছোট্ট অঞ্চলের জীব বৈচিত্র্য, বিটা বৈচিত্র্য একটা ছোট্ট অঞ্চলের আশেপাশে সংলগ্ন অঞ্চল সবাইকে নিয়ে একটা জীব বৈচিত্র্য। আর গামা বৈচিত্র্য হচ্ছে বিশাল বড় ভৌগোলিক অঞ্চলের ভিন্ন ভিন্ন বাস্তুতন্ত্রের মধ্যে যে জীব বৈচিত্র্য, তাকে বলা হচ্ছে কি গামা জীব বৈচিত্র্য বা গামা বৈচিত্র্য। তোমরা এখন ক্লাস 11-এ পড়ো। তোমরা ক্লাস 11-এ পড়ো বলে আমি বলছি, তোমরা যে বাংলা টার্মগুলো লিখবে না, তার পাশে কিন্তু ইংলিশ টার্মগুলো লিখে দেবে। কারণ তোমাদের কোশ্চেন পেপার দুরকমভাবে ছাপানো হবে, একটা বাংলা ভার্সনে, একটা ইংলিশ ভার্সনে। আর এই ইংলিশ টার্মগুলো লিখলে পরে এক্সামিনারের ইমপ্রেশনটা ভালো হবে, নাম্বারটাও তোমরা ভালো পাবে। বায়োডাইভার্সিটি, জীব বৈচিত্র্য, বায়োডাইভার্সিটি লিখলে, এই যে বায়োডাইভার্সিটি লিখলে, তারপরে জিনগত বৈচিত্র্য, এখানে জেনেটিক ডাইভার্সিটি, প্রজাতিগত বৈচিত্র্য, স্পিসিস ডাইভার্সিটি লিখলে, আর বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য এখানে লিখলে ইকোলজিক্যাল ডাইভার্সিটি,
তারপর আবার তোমরা আলফা বৈচিত্র্যের এখানে লিখলে আলফা ডাইভার্সিটি, বিটা বৈচিত্র্য বিটা ডাইভার্সিটি, গামা বৈচিত্র্য গামা ডাইভার্সিটি। দেখো আমি পড়ানোর সময় কিন্তু বাংলা শুধু বলছি না, আমি ইংলিশ টার্মও বলছি, কারণ ইংলিশ টার্মগুলো দরকার। ইমপ্রেশন ভালো হলে তোমরা নাম্বার ভালো পাবে, কারণ তোমরা ক্লাস 11-এ পড়ো, 9 পাস করে গেছো, ক্লাস 10 পাস করে গেছো, এবার তোমরা 11-এ পড়ো, সেই জন্য তোমাদের এগুলো দেওয়া দরকার। পাশে ব্র্যাকেটে ইংলিশ টার্মগুলো দেবে, ঠিক আছে? ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে, আমার এখানে স্টপ করতে হবে। আর আমি গতদিন বলেছিলাম যে নেক্সট ক্লাসে এমসিকিউ পড়াবো, কিন্তু আমারও কিছু কিছু টপিকস এখনও একটু বাকি আছে পড়ানো। এমসিকিউ তো সেখান থেকেও আছে, সেইভাবে এমসিকিউ করানো যাবে না, তাই বাকি 2-3টে টপিকস পড়িয়েই আমরা নেক্সট দিন এমসিকিউ করব। ওকে, থ্যাংক ইউ, লাভ ইউ অল।